মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারত সরকারকে বাংলাদেশের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে রায়ের কপি। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে ধস, টাঙ্গাইলে যমুনা নদী রক্ষা বাঁধেও ভাঙন, পটুয়াখালীতে পানির তোড়ে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার একটি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে আছেন। গত বছরের 17 নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর আগেও অন্তর্বর্তী সরকার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে তোড়জোড় করেছে, তখনও ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অনানুষ্ঠানিকভাবে জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ILO এর মহাপরিচালক। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শ্রমখাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও ILO এর সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ILO মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রমখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে ধস দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত 40টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীরক্ষা বাঁধের 100 মিটার অংশে আকস্মিক ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদীরক্ষা বাঁধ, ভুয়াপুর তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও গতকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। বাঁধ ধসের আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতে চলে যাচ্ছি সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, বাঁধের কি অবস্থা দেখছেন আর কি বলছে উপকূলের মানুষজন? উপকূলীয় যে বাঁধগুলো রয়েছে এর ভিতরে কিন্তু সাতক্ষীরায় প্রায় 300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে মোট 40টি পয়েন্ট রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ আগে থেকেই। এর মধ্যে 15টি পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ। তার মধ্যে 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেশ কিছু এলাকা রয়েছে। এছাড়া আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা এবং আশাশুনির সদর ইউনিয়নের বেশ কিছু এলাকা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে আশাশুনি সদর ইউনিয়নের মরিচচাপ নদীর তীরের যে এলাকাটি, সেই এলাকাটিতে। এটি এই 15টি পয়েন্টের একটি পয়েন্ট এবং এই পয়েন্টে এসে আমরা যেটি দেখেছি এখানে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদীর পাড় সেটি কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকটি স্থানে বালির বস্তা দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং অনেক ঘরবাড়ি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেগুলো যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে। একই সাথে উপকূল রক্ষা যে বেড়িবাঁধ রয়েছে সেটি কিন্তু ভেঙে এই বিস্তীর্ণ এলাকা প্লাবনের তারা শঙ্কা করছেন। আমি ঠিক যে স্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছে এটি আশাশুনি সদরের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরে। এই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে এবং বৃষ্টির পানিতে কিন্তু আমরা দেখেছি এটি অনবরত কিন্তু ভাঙনের মুখে রয়েছে এবং এই এলাকাটি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের কার্যক্রম কিন্তু শুরু হয়নি। যদিও পাশের একটি এলাকাতে কিন্তু আমরা দেখেছি সেখানে বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালির বস্তা ফেলে বাঁধটি রক্ষার
চেষ্টা করা হচ্ছে। এছাড়া এখানে এই কিছুদিন আগে এই নদীর কিছু অংশ খনন করা হয়, সেই খননকৃত মাটিও কিন্তু স্তূপ করে রাখা হয়েছে নদীর পাড়েই, যেটি কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে সেই মাটিটি আবারও নদীতে এসে পড়ছে, যার ফলে যে খননটি করা হয়েছিল সেটি যেমন একদিকে বদ্ধ হয়ে যেতে পারে, আবারও মাটিটি কিন্তু নদীতে পড়ছে। একই সাথে নদী তীরবর্তী যে মানুষ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, যে কোনো সময় জোয়ারের পানির চাপ যদি বাড়ে, একই সাথে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির তারা আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে বেড়িবাঁধ পরিস্থিতির সবশেষ তথ্য। বাঁধ-ধসের আরও খবর জানতে এবার চলে যাব টাঙ্গাইল কাউসারের কাছে। কাউসার, বাঁধের ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। এই শাখারিয়া প্রান্তে যমুনা নদীর তীরে কিন্তু এই যে জিও ব্যাগ ফেলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তারা বলছেন যে রাতে তারা সংবাদটি পেয়ে রাতে গাছ ফেলে এবং সকাল থেকে তারা কিন্তু জিও ব্যাগ ফেলছে। তারা বলছেন যে এখানে এই ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য 30 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এদিকে এই যে যমুনা নদীর যে বাঁধ রয়েছে বুয়াপুর থেকে তারাকান্দি সড়ক, এটি কয়েক বছর আগে এই সড়কটি উন্নয়ন করা হয়েছে। তবে সড়কের বিভিন্ন এলাকা আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নমানের কাজের কারণে আরও বিভিন্ন এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সেই বিষয়ে টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা বলছেন যে গতকাল সকাল থেকে এখানে ধসে যায়, পরবর্তীতে স্থানীয় যারা ছিল তারা স্বেচ্ছাশ্রমে তারা গাছ ফেলে বা অন্যান্য মাধ্যমে তারা এই ধস ঠেকানোর চেষ্টা করেছে। আর এছাড়া তারা বলছেন যে শুকনো মৌসুমে এই যমুনা নদীতে বেকু দিয়ে মাটি কাটা, এছাড়াও এই যমুনা নদীতে বছর বছর এখানে অবৈধভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হয়, সেই ড্রেজিংয়ের কারণে এই ধসে গিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আর এদিকে স্থানীয় সংসদ সদস্য বলছেন যাতে এই ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর স্থানীয়রা বলছেন যে রাতে বৃষ্টি হয়েছে, তবে রাত থেকে সকাল দুপুর পর্যন্ত এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না। তারা ধারণা করছেন যে যদি ভারী বর্ষণ হয় তাহলে এই সড়কের বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানেও ধসে যাওয়ার আশঙ্কা করছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তাদের নজরদারি রয়েছে পুরো এই ভুয়াপুর তারাকান্দি সড়ক যে যমুনার বাঁধটি রয়েছে সেই বাঁধটি তারা নজরদারি করছেন যাতে ভেঙে বা ধসে কোনো গ্রাম প্লাবিত না হয়, সেই জন্য তারা তৎপর রয়েছে। আর স্থানীয়রা বলছেন যে এখানে যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হতো তাহলে একদিকে যেমন গোপালপুর উপজেলা ভুয়াপুর এবং কালীহাতি ঘাটাইল এবং টাঙ্গাইল সদরেও পানির লাখ লাখ মানুষ প্লাবিত হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও তারা বলছেন যে এই বাঁধটি ধসে গিয়ে এই স্থানীয় যে ফসলি জমি রয়েছে সেগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা করতেছিল, সেজন্য তারা বলছেন যে এইটি টেকসই করার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ধসে গিয়েছে সেখানে ব্লক ছিল এখনও, যে কারণে ধসে গিয়েছে। ধসে যাওয়ার অন্যতম কারণ হিসেবেই কিন্তু তারা এই একটি কথাই বলছেন যে অপরিকল্পিত বা অবৈধ ড্রেজিং করা হচ্ছে। আর এছাড়াও ভুয়াপুরের গোবিন্দাসী থেকে যমুনা সেতু পর্যন্ত অন্তত 40টির অধিক যে অবৈধ বালু ঘাট রয়েছে, সে কারণে কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলের গোপালপুর থেকে সর্বশেষ তথ্য। বাঁধ-ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শেরপুরে ভারী বর্ষণে বিপদসীমার 324 সেন্টিমিটার উপর দিয়ে বইছে চেল্লাখালী নদীর পানি। এছাড়া বৃদ্ধি পাচ্ছে ভোগাই ও মহারশী নদীর পানিও। এদিকে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পানিবন্দী হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ, পানিবন্দী মানুষের ভোগান্তি কেমন দেখছেন, এছাড়া সার্বিক পরিস্থিতি কেমন সেখানে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি গতকাল রাতে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি আমরা আজকে সকাল পর্যন্ত যেটা জেনেছি যে বিপদসীমার 324 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর দুপার উঠছে কিন্তু এই নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে আমরা দেখেছি প্রায় 2 শতাধিক পরিবার কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে। তবে এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক বছর তারা এই আকস্মিক বন্যার সম্মুখীন হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি হয়ে কলসপাড় দিয়ে একদম গাজীরখামা সদর হয়ে শেরপুর জেলা শহরের প্রবেশের অন্যতম একটি বাইপাস সড়ক। এখানে স্থানীয়রা বলছেন যে 2004 সালে এই সড়কটিতে পানি উঠেছিল এবং 2004 সালের পরে কিন্তু তারা এরকম আকস্মিক বন্যার তারা কিন্তু সম্মুখীন হয়নি। দীর্ঘদিন পরে তারা এই বন্যার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত
বিশেষ করে যারা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়েছে। তারা বলছেন যে তারা রান্না করতে পারছেন না, পাশাপাশি তাদের যে বিশুদ্ধ পানির সংকট এবং এছাড়া যে বিশেষ করে গোখাদ্য তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা গৃহপালিত যে গরু, ছাগল, মুরগি সহ অন্যান্য যে গৃহপালিত পশু রয়েছে সেটি নিয়ে তারা কিন্তু অনেক শঙ্কায় রয়েছেন। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক বছর এই নদীর প্রাণী বৃদ্ধির ফলে কিন্তু তারা অনেকটা শঙ্কায় থাকে। তবে এটার যে মূল কারণ তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু এই চিলেখাল নদীর যে নাব্যতা সেটি কিন্তু সংকট এবং ড্রেজিং না করার কারণে এই নাব্যতার সংকট এবং বিশেষ করে এই কলসপাড়া ইউনিয়নে প্রায় 5টি ছোট বড় কালভার্ট রয়েছে। এই কালভার্টগুলি কিন্তু স্থানীয় যারা প্রভাবশালী রয়েছে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা বলছেন যে এই কালভার্ট বন্ধের কারণে কিন্তু এই পানির যে স্বাভাবিক ধারাবাহিকতা প্রবাহিত হওয়ার যে একটা বিষয় সেটি কিন্তু একদম বন্ধ হওয়ার কারণে এখানে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এখন পর্যন্ত এখানে প্রায় 3 শতাধিক মাছের ঘের সেটি কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি এখানে বেশ কয়েকটি যে মুরগির খামার সহ অন্যান্য যে আরো স্থাপনা রয়েছে সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় হাঁটু সমান পানি। আমি সকাল থেকে দেখছি এখানে শেরপুর হয়ে নালিতাবাড়ি পর্যন্ত যে বাইপাস সড়কটি এখানে কিন্তু যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং অনেক যাত্রী আমি দেখেছি যে তীব্র স্রোত উপেক্ষা করে এবং ঝুঁকি নিয়ে তারা কিন্তু খালি পায়ে তারা এই সড়কটি দিয়ে কিন্তু শেরপুর থেকে নালিতাবাড়ি এবং নালিতাবাড়ি থেকে শেরপুর দিকে যাচ্ছেন। তবে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রত্যেক বছর যে ভারতের মেঘালয় থেকে যে পানি নেমে আসে এবং এই পানি নামার ফলে কিন্তু এই যে ঝিনাইগাতি এবং শেরপুর নালিতাবাড়ি কিন্তু তারা আকস্মিক বন্যার সম্মুখীন হয়। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে তো বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই বন্যা মোকাবেলা তাদেরকে তারা জরুরি মুহূর্তে ত্রাণ সহযোগিতা এবং শুকনো খাবার প্রস্তুত রয়েছেন এবং বন্যার্ত পরিবার থেকে যারা আটকে পড়া পরিবার রয়েছে তাদেরকেও উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবী টিম তারা প্রস্তুত রয়েছেন। তবে এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার আকস্মিক বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোড়ে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে মধ্যলন্দা গ্রাম থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, সড়ক নিরাপদে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আর প্রশাসনের বিষয়ে কি বলছেন জানাবেন। স্থানীয় যে জনপ্রতিনিধি এবং এখানকার যে মানে সামাজিক যে সকল কর্মকাণ্ড করে থাকেন সে সকল মানুষ তারা কিন্তু নিজ উদ্যোগে এখানে কাঠ দিয়ে একটি চুঙ্গা তৈরি করেছেন এবং সেই চুঙ্গা দিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলছে। কিন্তু এখন পর্যন্ত এই পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগ দেওয়া হয়েছে সেই জিও ব্যাগ কিন্তু স্থাপন না করার ফলে এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সড়কটি ভাঙছে এবং আশঙ্কাজনক হারে ভেঙে যাচ্ছে। আমরা গতকালকে এসে দেখেছি প্রায় 35 ফুট ভেঙে গেছে, কিন্তু আজকে দেখলাম আরো 2 থেকে 3 ফুট বৃষ্টির পানিতে ভেঙে গেছে সড়কটি। আর এই সড়কটি দিয়ে এখানকার যেমন পার্শ্ববর্তী আমতলী উপজেলা এবং এখানকার যে মানে অতি পুরনো একটি বাজার রয়েছে নোমরহাট, সেই নোমরহাটের বাণিজ্যিক যে যোগাযোগ ব্যবস্থা সেটি রক্ষা করছে এই সড়কটি। আর এই সড়কের দুপাশ থেকেই এখন দেবে গেছে এবং নদীর যে রিভার সাইড সেটি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং একই সঙ্গে এই যে সুইচটি সেটি কিন্তু গত 1 সপ্তাহ ধরেই বিধ্বস্ত হয়ে গেছে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন টিয়াখালী নদী, এখন যে পানি এখন কিন্তু অমাবস্যার যে জোবাও শেষ, কিন্তু এখনো কিন্তু পানি অস্বাভাবিক পানি বেড়েছে। আর পানির স্রোত তীব্র হওয়ায় এখানকার যে এই লোন্দা গ্রামের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়েই ভাঙন দেখা দিয়েছে। আর এখানকার যে স্থানীয় যে বাসিন্দা রয়েছে তারা বলছেন যে এই নদীর স্রোত এবং এই ভাঙন রোধ করা হলে এখানে স্থায়ীভাবে সিসি ব্লক দিয়ে সেটি যদি ভাঙন ঠেকানো প্রস্তুতি নেওয়া হয় তাহলে এখানকার অব্যাহত ভাঙনের কবল থেকে এই মধ্য লোন্দা গ্রামটি রক্ষা করা যেতে পারে। এবং এছাড়া এখানকার যে আপনি জানেন যে এই সড়ক দিয়েই কিন্তু লোন্দা যে এই যে হাফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এখান থেকেই যাতায়াত করে থাকেন এবং তাদেরও এখানে তারাও শঙ্কা প্রকাশ করছেন যদি দ্রুত এই সড়ক এবং এই সুলিচ যদি মেরামত বা সংস্কার করা না হয় তাহলে এই রাস্তাটি বিলীন হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়ে যাবে। এতে নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষার উপরে এবং স্বাস্থ্য এবং একই
বেড়িবাঁধের অভ্যন্তরে যে কৃষি জমি রয়েছে শত শত একর জমি, সে সকল জমি সেগুলো কিন্তু জলাবদ্ধ হয়ে পড়বে এবং এতে আসন্ন যে আমন মৌসুম, সে আমন চাষাবাদ অনেকটাই ব্যাহত হবে এমনটি শঙ্কা প্রকাশ করছে। এক কথা বলা যায় যে এই দ্রুত যদি এই সড়ক এবং স্লুইস মেরামত না করা হয় তাহলে এখানকার অবস্থা সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষা সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে। ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভীন। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে টানা 9ম দিনের মতো ইরানের কঠোর হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর ইরানের পৃথক হামলায় 1 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1 জন। এদিকে রোববার রাতে আইআরজিসির সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার অজুহাতে বাহিনীটির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন দারখোবিন পারমাণবিক কেন্দ্রেও। বিপরীতে মার্কিন সেনাদের ছোড়া বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। আর কুয়েতের অভিযোগ, 2 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটির একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলায় আগুনের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি সংঘাত বাড়তে থাকায় বিশ্ববাজারে প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম $90 ছাড়িয়েছে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/the/ekhon tv।